নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় শিক্ষাগত মনোবিজ্ঞানের সম্প্রদায়সমূহ। এই অধ্যায়টি থেকে তোমাদের কিছু 5 নম্বর এবং কিছু 2 নম্বরের প্রশ্ন আজকে আলোচনা করব। তার আগে নাম্বার বিভাজনটা তোমরা একটু দেখে নাও। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, তোমাদের প্রশ্নগুলো আগে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। 2 নম্বর, থর্নডাইকের শিখন তত্ত্বে মুখ্য সূত্রগুলোর শিক্ষাগত তাৎপর্য লেখো। 3 নম্বর, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী? 4 নম্বর দেখো, স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটির বর্ণনা করে শিক্ষাক্ষেত্রের প্রয়োগ আলোচনা করো। 5 নম্বর, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। 6 নম্বর হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ তত্ত্বটির প্রবক্তা হলেন মনোবিদ E.L. থর্নডাইক। তার এই শিখন পদ্ধতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্তি। থর্নডাইকের মতে সমস্যামূলক পরিস্থিতিতে একটি উদ্দীপক ও তার সমাধান উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের ফলে প্রাণের শিখন হয়। এক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে এসআর কানেকশন গড়ে ওঠে। এই পুনরাবৃত্তি কথার অর্থ হলো যে কোনো কাজকে আমরা একের বেশি বা একাধিকবার করার পরে আমাদের যে শিখনটা সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। যেমন ধরো, আমরা কোনো কাজ করার আগে সেই কাজটা সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে সেই কাজটা করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে। কিন্তু যখন সেই কাজটা আমরা বারবার করতে থাকবো, একই কাজ যখন অনেকবার করব, তখন কিন্তু আমাদের সময়টা কম লাগবে এবং আমরা নির্ভুলভাবে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো। 2 নম্বর পয়েন্ট, উদ্দেশ্য সম্পর্কে সচেতন। প্রথম পয়েন্টে আমরা যেমন দেখলাম পুনরাবৃত্তির মাধ্যমে শিখন সম্ভব, ঠিক তেমনি উদ্দেশ্য অর্থাৎ লক্ষ্য সম্পর্কে প্রাণী যদি সচেতন থাকে, তাহলে কিন্তু তাকে আর বারবার ভুল করতে হবে না, সে কিন্তু খুব তাড়াতাড়ি সে কাজটা সম্পূর্ণ করতে পারবে। থর্নডাইক বলছেন, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলে প্রাণী বা শিক্ষার্থী কেন আত্মসক্রিয়তার মাধ্যমে বারবার সমস্যার সমাধানের চেষ্টা চালাবে সে সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন উদাহরণে দিয়েছে, বিড়ালটির উদ্দেশ্য ছিল পাজল বক্স থেকে বেরোতে পারলেই খাদ্যবস্তু হিসাবে মাছটি খেতে পারবে। এক্ষেত্রে বিড়ালটির উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিল, তার কিন্তু লক্ষ্য ছিল সে সেখান থেকে বেরোবে এবং সে মাছটাকেই তার টার্গেট, অর্থাৎ মাছটাকেই সে খাবে। সেই জন্য কিন্তু সে একবার ভুল করুক, দ্বিতীয়বারে কিন্তু সে সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পেরেছে। 3 নম্বর পয়েন্ট, বহুমুখী প্রতিক্রিয়া। থর্নডাইকের শিখন তত্ত্বে একটি উদ্দীপক থাকলেও প্রাণী বা শিক্ষার্থীদের বহু প্রতিক্রিয়া করার সুযোগ থাকে। পুনরাবৃত্তির মাধ্যমে ভুল প্রতিক্রিয়াগুলোকে তারা বর্জন করে এবং সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করে। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে বহুমুখী প্রতিক্রিয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা ভুল প্রতিক্রিয়াগুলোকে কিন্তু বুঝতে পারে এবং সেগুলোকে আবার সংশোধন করে নেয়। উদাহরণ হিসেবে যেমন দিয়েছে এখানে, বিড়ালটির সামনে একটি মাত্র উদ্দীপক হিসেবে মাছ রাখা ছিল, কিন্তু পাজল বক্স থেকে বেরোনোর জন্য বিড়ালটি বিভিন্নভাবে প্রতিক্রিয়া করতে হয়েছে। তাহলে সেই বিড়ালটাও কিন্তু পাজল বক্স থেকে বেরোনোর জন্য কিন্তু নানা রকম প্রতিক্রিয়া করেছে, তারপরে কিন্তু সে তার ভুলগুলোকে ধরতে পেরেছে এবং সঠিক প্রতিক্রিয়া কিন্তু সে নির্বাচন করেছে। এর পরের পয়েন্টে আছে আংশিক প্রতিক্রিয়া। থর্নডাইকের মতে প্রাণী যখন সমস্যামূলক পরিস্থিতির সম্মুখীন হয় তখন অংশভিত্তিক প্রতিক্রিয়া করে, সামগ্রিকভাবে নয়। অংশগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে সর্ব অংশ শিক্ষার্থীর আয়ত্তে আসে ও সমস্যাটির সমাধান হয়। সুতরাং এই শিখনে আংশিক প্রতিক্রিয়া হয় অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্টে দেখো, জৈব মানসিক প্রস্তুতি। থর্নডাইকের মতে শিক্ষার্থী যদি দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে শিখন সম্ভব নয়। যদি দৈহিক ও মানসিক দিক থেকে প্রস্তুত না থাকে
তাহলে উদ্দীপক থাকলেও শিক্ষার্থী কোনোভাবে তার প্রতি প্রতিক্রিয়া করবে না। অর্থাৎ তার মধ্যে যদি দৈহিক এবং মানসিকভাবে যদি সে দুর্বল হয় এবং সে যদি সেইভাবে প্রস্তুত না থাকে, তাহলে কিন্তু তার ইচ্ছাশক্তি থাকলেও কিন্তু সেই কাজটা সম্ভব হবে না। পরের পয়েন্টটা দেখো, ফল লাভ। থর্নডাইকের মধ্যে যে শিখন আনন্দদায়ক অনুভূতি দেয় সেই শিখন স্থায়ী হয়, এবং যে শিখন বেদনাদায়ক অনুভূতি দেয় সেই শিখন শিক্ষার্থী পরিত্যাগ করে। যেমন দেখো, উদাহরণে দিয়েছে, পাজল বক্সের বাইরে যদি কোনো ফল থাকতো তাহলে বিড়ালটি সঠিক প্রতিক্রিয়াটি দ্বিতীয়বার করতো না। তাই ফলপ্রাপ্তি এই শিখন কৌশলের একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা যে কোনো কাজ করার আগে কিন্তু আগে ভাবি যে সেই কাজটা করার পরে আমরা তার ফিডব্যাক কিছু পাবো কি না। সেই কাজটা যদি ভালোর জন্য হয় এবং সেই কাজটা থেকে যদি আমি তৃপ্তি লাভ করি, তাহলেই কিন্তু সেই কাজটির প্রতি প্রাণীর উৎসাহ জন্মাবে। সে কিন্তু যদি সেখান থেকে কোনো ফল না পায়, তাহলে দ্বিতীয়বার কিন্তু সে কাজটা করবার জন্য সে কিন্তু উৎসাহী হবে না। তাহলে আশা করি তোমরা প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলো বুঝে গেছো। এবার চলো আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা দেখে নিই। এরপরে যে প্রশ্নটি দেখছো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থর্নডাইকের শিখন তত্ত্বে মুখ্য সূত্রগুলো শিক্ষাগত তাৎপর্য লেখো, অথবা দিয়ে আছে শিক্ষাক্ষেত্রে ফল লাভের নীতির প্রয়োগ লেখো। এর সাথে অথবা দিয়ে রয়েছে শিক্ষাক্ষেত্রে থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলোর প্রয়োগ লেখো। একটি প্রশ্নকেই তোমাদের অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, তাই ভালো করে বুঝে উত্তরটা দেবে। প্রথমেই তোমরা জেনে রাখো, থর্নডাইকের শিখন সূত্রকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মুখ্য সূত্র আর একটি হলো গৌণ সূত্র। তোমাদের যেটা এখানে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের মুখ্য সূত্র। এই মুখ্য সূত্র হচ্ছে 3 ভাগে ভাগ করা আছে। একটা হলো প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র আর ফল লাভের সূত্র। প্রথমেই যেটা দিয়েছে অনুশীলন সূত্রের তাৎপর্য। প্রথম পয়েন্টে আছে শ্রেণীকক্ষে অনুশীলন ও একাধিকবার উপস্থাপন। শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষক শিক্ষিকারা নতুন ও জটিল অংশগুলি একাধিকবার উপস্থাপন করবেন ও শিক্ষার্থীদের বারবার অনুশীলনের ওপর জোর দেবেন। তাহলে যে কোনো আমাদের পাঠ্য বইয়ের যে কোনো বিষয়কে যখন আমাদের কঠিন বলে মনে হয় এবং নতুন যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বারবার অধ্যয়ন করতে হয়, আমাদের বারবার পড়তে হয়। যেমন ধরো, তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসটা তোমাদের কাছে হয়তো কঠিন বলে মনে হচ্ছে, তাহলে সেই জিনিসটাকে যখন শিক্ষিকারা যখন বারবার তোমাদের সামনে উপস্থাপন করবেন এবং তোমরা যখন যেই জিনিসটার প্রতি বারবার অনুশীলন করবে, বারবার পড়বে, তখন কিন্তু তোমাদের সেই জিনিসটা সহজ বলে মনে হবে। 2 নম্বর পয়েন্টে দিয়েছে অব্যবহারের সচেতনতা ও জানা থেকে অজানা বিষয়ে পাঠদান। অনেক সময় শিক্ষার্থীরা পূর্বে শেখা বিষয়বস্তু দীর্ঘদিন চর্চার অভাবে ভুলে যায়। যে কোনো জিনিসকে যদি তোমরা বহুদিন না চর্চা করো, সেই জিনিসটা কিন্তু আর মনে থাকে না, সেই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। সেক্ষেত্রে কি হবে দেখো, শিক্ষক শিক্ষিকারা মাঝে মাঝেই বিষয়গুলো অনুশীলনের ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ দেবেন। এছাড়াও পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকারা জানা থেকে অজানা বিষয়ের দিকে যাওয়ার নীতি অনুসরণ করলে শিক্ষার্থীরা আগ্রহী হবে। যে জিনিসটার প্রতি শিক্ষার্থীদের অজানা আছে সেই জিনিসটা নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে কিন্তু সেই বিষয়ের প্রতি তারা আগ্রহী হবে। পরে দেখো, এরপরে আছে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার প্রাধান্য এবং ভুল পরিত্যাগ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় শিক্ষক শিক্ষিকারা প্রাধান্য দিলে তারা ভুল প্রতিক্রিয়া করতে করতে একসময় সঠিক প্রতিক্রিয়াটি করে। 4 নম্বরে আছে পুনরালোচনা। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সঠিক বিষয়কে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সামনে পুনরালোচনা করবেন। এরপরে চলে যাই প্রস্তুতি সূত্রের তাৎপর্যে। প্রথম পয়েন্টে আছে পাঠদানের সফলতা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে দৈহিক ও মানসিকভাবে প্রস্তুত না হলে পাঠদানের উদ্দেশ্যে বিফল হয়। যদি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে গিয়ে যদি সে মানসিকভাবে যদি অন্যমনস্ক হয়ে থাকে, তাহলে শিক্ষক মহাশয় যে পাঠদান করবে, শিক্ষার্থী কিন্তু সেটা আর গ্রহণ করতে পারবে না, তার মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা তৈরি হবে না। 2 নম্বর পয়েন্ট আছে অমনোযোগী। প্রস্তুতির অভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা অনেক সময় অমনোযোগী হয়ে পড়ে।
তাহলে যে কোনো বিষয়ের প্রতি প্রতিক্রিয়া করার জন্য কিন্তু ব্যক্তির দৈহিকভাবে প্রস্তুতি থাকা প্রয়োজন হয়। এবার সে যদি দৈহিকভাবে সে প্রস্তুত না থাকে, তাহলে কিন্তু যে কোনো বিষয় কিন্তু সে তৃপ্তি বোধ করবে না, তখনই কিন্তু সে অমনোযোগী হয়ে পড়বে। তখনই শিক্ষক মহাশয়ের কাজ হবে বিভিন্ন উপায় অবলম্বন করে তাকে সেই বিষয়ে মনোযোগী করে তোলা। এরপরে 3 নম্বরে দেখো রয়েছে আদর্শের দ্বারা শিক্ষা। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকারা নীতি আদর্শ মূল্যবোধের দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে প্রস্তুত করে তুলতে পারেন। তাহলে এই হলো তোমাদের প্রস্তুতি সূত্রের তাৎপর্য। এরপরে চলে যাই ফল লাভের সূত্রের তাৎপর্যে। প্রথমেই যে পয়েন্ট আছে বিষয়বস্তুর আয়ত্তকরণ। শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়টি যেন শিক্ষার্থীদের দৈহিক এবং মানসিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে সেদিকে নজর দেবেন। তাহলে শিক্ষার্থীরা দৈহিক এবং মানসিকভাবে যতটা ক্ষমতার অধিকারী সেই বিষয়টার ওপর লক্ষ্য রেখেই কিন্তু তাদের পাঠ্য বিষয়বস্তুকে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে শিক্ষকদেরকে নজরে রাখতে হবে। তারপরে 2 দাগে আছে সহজ থেকে কঠিন বিষয়ে পাঠদান। শিক্ষক শিক্ষিকারা পাঠ্যক্রমকে সহজ থেকে কঠিন এই ক্রমানুসারে বিন্যস্ত করবেন। যেমন ধরো একটা শিক্ষার্থীকে প্রথমেই যদি আমরা ভাগ অঙ্ক শেখাই, তাহলে সে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমাদের ক্রম অনুযায়ী সহজ থেকে কঠিনে যেতে হবে। প্রথমে যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ। এইভাবেই আমাদের সহজ মাধ্যম থেকে আমাদের কঠিন মাধ্যমে যেতে হয়। পরের প্রশ্ন দেখো আংশিক থেকে সমগ্র বিষয়ে পাঠদান। দীর্ঘ পাঠকে ছোট ছোট অংশে ভাগ করে উপস্থাপনের মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কোনো বিষয় পড়াবেন। যখন পুরো বইটা তার কাছে কঠিন মনে হবে, তখন শিক্ষার্থীকে কী করতে হবে, ছোট ছোট অধ্যায়ে সেগুলোকে ভাগ করে দিতে হবে, তারপর সেগুলো পড়াতে হবে। এর পরের পয়েন্টটা আছে পুরস্কৃত করা। মাঝে মাঝে প্রশংসা, পুরস্কার এবং তিরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন। শুধুমাত্র ভালো কিছু করলেই যে শুধু তাদেরকে প্রশংসা করতে হবে তা নয়, মাঝে মধ্যেও কিছু ভালো কাজ না করলেও তাদেরকে সেই বিষয়ের প্রতি প্রশংসা করতে হবে এবং যে কোনো বিষয়ে তাদেরকে কিছু পুরস্কৃত করতে হবে। তাহলে তাদের কিন্তু শিক্ষণীয় বিষয়ের প্রতি কিন্তু তাদের আগ্রহ জন্মাবে। পরের প্রশ্ন দেখো শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার। বিভিন্ন রকম শিক্ষা সহায়ক উপকরণ এবং আকর্ষণীয় শিক্ষা পদ্ধতির সহযোগে শিক্ষক শিক্ষিকা পাঠ প্রদান করবেন। যেমন শিক্ষার্থীদের সামনে যেই বিষয়টা পাঠদান করা হবে, শিক্ষক সেই বিষয়টার প্রতি কিছু মডেল বা চার্ট তাদের সামনে তুলে ধরবে এবং তারা যেন আকর্ষণীয় বোধ করে সেই সমস্ত জিনিস তুলে ধরা হবে। তাহলে কি তাদের সেই বিষয়ের প্রতি কিন্তু তারা মনোযোগী হয়ে উঠবে এবং তাড়াতাড়ি সেগুলো শিখতেও পারবে। এর পরের পয়েন্ট রয়েছে বিষয়বস্তুর বৈচিত্র্য। শিক্ষণীয় বিষয়বস্তুটি বৈচিত্র্যময় হতে হবে যাতে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর হয়। তাহলে যে কোনো বিষয়ে তারা যেহেতু একঘেয়েমি বোধ করে, তাই তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম আকারে নানা রকমভাবে পড়াতে হবে। এরপর আছে তৃপ্তিদায়ক। শিক্ষক শিক্ষিকারা শিক্ষণীয় বিষয়কে শিক্ষার্থীদের কাছে বৈচিত্র্যপূর্ণভাবে উপস্থাপন করবেন যাতে বিষয় ও শিখনের ফল শিক্ষার্থীদের কাছে তৃপ্তিকর হয়। তাহলে ফল লাভের সূত্র থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে শিক্ষার্থীদের যে কোনো কাজটি যদি সুখকর হয় এবং যে কোনো কাজে যদি তারা আনন্দদায়ক বোধ করে, তাহলেই কিন্তু সেই কাজটি তাদের কাছে শক্তিশালী বোধ হয়। আর অপরদিকে সেই কাজটি যদি অতৃপ্তিকর এবং বিরক্তিকর হয়, তবে কিন্তু সেই বিষয়টি থেকে তারা তৃপ্তি লাভ করে না। এবার চলো দেখে নিই পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখো স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করে শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো। পরীক্ষাটা দেখো, একটি স্কিনার হচ্ছে একটি ইঁদুরের ওপর এই পরীক্ষাটা করেছিল। দেখো দিয়েছে সক্রিয় অনুবর্তনের পরীক্ষা করার জন্য স্কিনার একটি বাক্স ব্যবহার করেছিলেন যা মূলত স্কিনার বক্স নামে পরিচিত। তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে স্কিনার বক্স কাকে বলে। একটি ট্রে আছে যা একটি যন্ত্রের সাহায্যে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে একটি বোতামের ওপর চাপ দিলেই ট্রেতে খাবার এসে যাবে। স্কিনার একটি ক্ষুধার মধ্যে প্রবেশ করান।
ট্রের মধ্যে খাবার রাখা হয়। স্বাভাবিকভাবে ইঁদুরটি থাকাকালীন সময়ে বোতামে চাপ দিয়ে খাবার আনা হয়। প্রথম পরীক্ষার উদ্দেশ্য ছিল যে ইঁদুরটিকে ট্রে থেকে খাদ্য সম্পর্কে পরিচিত করা, আর দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরটিকে স্কিনারের পরীক্ষা সম্পর্কে পরিচিত করানো। এরপর ইঁদুরটিকে বাক্সে প্রবেশ করানো হয়, কিন্তু খাবার না পাওয়ায় নানা রকম সঞ্চালনমূলক আচরণ করতে থাকে। হঠাৎ ইঁদুরে অবস্থিত বোতামে চাপ দেওয়ার ফলে ট্রেতে খাবার এসে পড়ে। এই পরীক্ষা বারবার করবার ফলে দেখা যায় ইসের মধ্যে প্রবেশ করাবার সঙ্গে সঙ্গে সে সোজা বোতামের কাছে গিয়ে বোতামে চাপ দিয়ে ট্রেতে খাবার নিয়ে আসে। তাহলে ইঁদুরটি কিন্তু খাদ্যের প্রত্যাশা থেকেই কিন্তু তার প্রতিক্রিয়া জন্মালো যে সে বোতামে চাপ দেবে এবং তারপর সেখানে খাবার উপস্থিত হবে। তাহলে খাদ্যের প্রত্যাশা থেকে বোতামের চাপ, তারপর খাদ্য প্রাপ্তি হলো এবং তারপরে খাদ্য গ্রহণ করতো। অনুবর্তনের নীতি শিক্ষাক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি, আচরণ সংশোধন কৌশল। পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি। পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি হলো পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র স্তরের মধ্য দিয়ে চূড়ান্ত লক্ষ্যে উপনীত হওয়া। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ভাগকে কিন্তু ফ্রেম বলা হয়ে থাকে। প্রত্যেকটি ফ্রেম এমনভাবে করা হয় যাতে অধিকাংশ শিক্ষার্থী নিজে পড়েই অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারে। এই ফ্রেমগুলোকে ভিডিও আকারে বা বাইরের মধ্যে ধরে রাখা হয়। ফ্রেমের প্রতিটি অংশের সঠিক উত্তর দিতে না পারলে পরবর্তী অংশে যাওয়া যায় না। এইভাবেই সমগ্র বিষয়টি শিক্ষার্থীরা শিখে ফেলে। আচরণ সংশোধন কৌশল। আচরণ সংশোধন কৌশলের ক্ষেত্রে শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো আচরণ সংশোধন করা, যেমন অবাঞ্ছিত আচরণের সংশোধন করা, ভুল বানান শুদ্ধ করা ইত্যাদি। সক্রিয় অনুবর্তনের অন্যতম নীতি শেপিং নীতির দ্বারা শক্তিদায়ী উদ্দীপককে সুষ্ঠুভাবে ব্যবহার করে শিক্ষার্থীদের অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা। পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো, অথবা শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো। প্রথম পয়েন্টে যেটা আছে পূর্ব প্রস্তুতি। আচরণ পরিবর্তনের মধ্যে তিনটি উপাদান প্রধান, যথা পূর্বাবস্থা, আচরণ এবং শক্তিদায়ক উপাদান। অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া সঠিক আচরণ বা আচরণের পরিবর্তন করা সম্ভব নয়। তাই পাঠদানের পূর্বে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত আচরণ আনার জন্য তাদের মধ্যে প্রস্তুতি আনবেন। যে কোনো বিষয়কে কারোর সামনে উপস্থাপন করার জন্য আগে সেই বিষয়ে নিজেকে প্রস্তুত থাকতে হবে, তারপরেই তার সামনে সেটা ভালোভাবে উপস্থাপন করা যাবে। ঠিক তেমনই স্কিনারও তার পরীক্ষাটি করার আগে দেখে নিয়েছিল যাতে বোতাম টিপলে ট্রেতে খাবার আসে কিনা। সে পূর্ব প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু ইঁদুরের সামনে সেটা উপস্থাপন করেছিল। এরপরে আছে শিক্ষাদায়ক উদ্দীপকের উপস্থাপন। শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সঠিক আচরণের জন্য তাদেরকে শিক্ষক পুরস্কৃত করবেন, যা শিক্ষার্থীদের ক্ষেত্রে শক্তিদায়ক উদ্দীপক হিসেবে কাজ করে। এরপরে আছে আচরণ সংশোধন। শিক্ষার্থীদের আচরণ সংশোধন করার জন্য শিক্ষক মহাশয় সক্রিয় অনুবর্তনের প্রয়োগ ঘটাতে পারেন। যদি শিক্ষক কোনো শিশুর আচরণ সংশোধন করতে চান, তাহলে তার বাঞ্ছিত আচরণের সঙ্গে শক্তিশালী উদ্দীপকের বন্ধন ঘটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাঞ্ছিত আচরণটি স্থায়ী হয় ততক্ষণ পর্যন্ত এই বন্ধন চালিয়ে যেতে হবে। এইভাবেই আচরণের সংশোধন করা সম্ভব। যেমন শিক্ষার্থীর রিডিং পড়ায় দুর্বল থাকলে তাকে রিডিং পড়ার প্রতি বেশি করে জোর দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সেই বিষয়টি স্থায়ী হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেটা চালিয়ে যেতে হবে। এরপরে আছে ব্যক্তিত্বের বিকাশ।
শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ নির্ভর করে কোনো না কোনো শক্তিদায়ক উদ্দীপকের ওপর। আমরা ভাষা শিখি তার কারণ এর মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি, ভাব বিনিময় করি, নিজের চাহিদা মেটাই, প্রক্ষোভকে প্রকাশ করি বা পুরস্কারের সমতুল্য। পরে আছে গণিত নামতা বানান শব্দ লেখা। অপারেট কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের গণিত নামতা বানান শব্দ শেখানো হয়। এরপরে আছে টিচিং মেশিন এবং প্রোগ্রাম শিখন। স্কিনারের সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই যুগান্তকারী শিখন পদ্ধতির রূপ পেয়েছে। যেমন দেখো, টিচিং মেশিন এবং প্রোগ্রাম শিখন পদ্ধতির নিম্নরূপ: শিখনের বিষয়বস্তুকে এমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় যাতে শিক্ষার্থীরা জানা থেকে অজানাকে সহজেই নিজে নিজে শিখে ফেলতে পারে এবং এখানে সফলতার সম্ভাবনা সর্বোচ্চ মাত্রায় থাকে, আর দ্রুত ফিডব্যাক সরবরাহ করার ব্যবস্থা এখানে থাকে। এরপরে দেখে নাও পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টি কি আর অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর সাথে অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়া দুটি লেখো, অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল সম্পর্কে আলোচনা করো। অন্তর্দৃষ্টি হলো একটি সমস্যা সমাধানমূলক শিখনের পদ্ধতি। প্রাণী সমস্যামূলক পরিস্থিতির স্বরূপ সামগ্রিকভাবে উপলব্ধি করার পর হঠাৎ করেই সমস্যার সমাধান করে ফেলে। এর জন্য প্রচেষ্টা এবং ভুলের প্রয়োজন হয় না, একেই অন্তর্দৃষ্টি বলে। যে সমস্ত সমগ্রবাদীরা অন্তর্দৃষ্টির কথা বলেন তারা হলেন কুর্ট কাফকা, উইলফগ্যাং কোহলার, মার্কস ওয়াদাইমার প্রমুখ। এই তিনজন মনোবিদকে কৌশলবাদী বা সমগ্রতাবাদী বলা হয়। শিখন কৌশলের মৌলিক প্রক্রিয়াগুলি। এই মৌলিক প্রক্রিয়াগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়: পৃথককরণ, আরেকটি হলো সামান্যীকরণ। এবার দেখে নাও কিছু 2 নম্বরের প্রশ্ন। শিখন তত্ত্ব বা শিখন কৌশল বলতে কি বোঝো? শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। যে পদ্ধতিতে শিখন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে শিখন তত্ত্ব বা শিখন কৌশল বলা হয়। শিখনের বিভিন্ন কৌশলের মধ্যে মনোবিদগণ দুটি কৌশলকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। একটা হলো অনুবর্তন, আরেকটি হলো সমস্যা সমাধানমূলক কৌশল। এরপরে দেখো, শিখনের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। শিখন প্রক্রিয়া উদ্দেশ্যমুখী ও ক্রমবিকাশ সাধন করতে সক্ষম। 2 নম্বর হচ্ছে শিখন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করে। 3 নম্বর হচ্ছে একটি আচরণের পরিবর্তন ঘটায়। আর 4 নম্বর হচ্ছে শিখন সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া। আরেকটি প্রশ্ন দেখো, সমস্যামূলক পরিস্থিতি বলতে কি বোঝো? সমস্যার সমাধানমূলক শিখন কাকে বলে? যে সকল শিখন পরিস্থিতিতে শিক্ষার্থীর লক্ষ্য পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা এবং লক্ষ্যের মাঝে বাধা সৃষ্টি হয় তাকেই বলে সমস্যামূলক পরিস্থিতি। প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীর আচরণ ধারার যে পরিবর্তন প্রক্রিয়া সংগঠিত হয় তাকেই বলে সমস্যার সমাধানমূলক শিখন। এরপর আছে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কি আর পাজল বক্স কি? নিজেদের প্রচেষ্টার ভুল প্রক্রিয়াগুলোকে বর্জন করে নির্ভুল প্রক্রিয়াগুলোকে গ্রহণ করার মাধ্যমে যে শিখন হয় তাকে থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলেছেন। পাজল বক্স হল থর্নডাইক শিখনের গঠিত কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। এই বাক্সের নামই হলো পাজল বক্স। পরের প্রশ্নটি দেখো, টাইম কাট কাকে বলে ও সংযোজনবাদ কোন ধারণার দ্বারা গড়ে উঠেছে? থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নিচের দিকে নামতে থাকে, একে টাইম কার্ভ বলে। আর সংযোজনবাদ অনুষঙ্গবাদের ধারণার উপর প্রতিষ্ঠিত। সংবেদন, প্রত্যক্ষণ, প্রতিরূপ ইত্যাদি বিভিন্ন মানসিক এককের সংযোগের ফলে অনুষঙ্গবাদ গড়ে ওঠে। এখানে দেখো থর্নডাইকের অনুসরণের সূত্র আর
থর্নডাইকের ফল লাভের সূত্রটি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের 2 নম্বরেরও আসতে পারে, তোমাদের আগেও বড় প্রশ্নের মধ্যে দেখানো হয়েছে। আর এখানে ব্যবহারের সূত্রটাও দেখে নাও, 2 নম্বরের আসলে তোমরা কতটুকু লিখবে। এরপরে দেখো থর্নডাইক কোন কোন প্রাণীর ওপর তার প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রয়োগ করেছিলেন, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড়, মাছ, মুরগি প্রভৃতি। আর কোন দেশের মানুষ ছিলেন, সেটা হলো আমেরিকার মানুষ ছিলেন। এরপরে দেখে নাও শিখনের মানসিক প্রস্তুতির সূত্র, এবং এস আর বন্ধন তৈরিতে উত্তেজনা বাহিত হয় কিসের মাধ্যমে।